যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এবং এর আশেপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ করা উচিত। যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। মন্তব্যটি এসেছে এমন সময়ে যখন ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে। ট্রাম্প আগে থেকেই ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কথিত মাদকবাহী নৌযানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইতোমধ্যে এসব হামলার প্রায় ৮০ জন নিহত হয়েছেন, যদিও যুক্তরাষ্ট্র এখনও নৌযানগুলোতে মাদক থাকার কোনো প্রমাণ দেখায়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই নৌযান হামলা শেষ পর্যন্ত স্থল হামলায় রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সঙ্গে তুলনা করলে ভেনেজুয়েলার সামরিক ক্ষমতা খুব সীমিত। দেশটির সেনাদের প্রশিক্ষণ ঘাটতি, কম বেতন এবং পুরনো সরঞ্জাম রয়েছে। সাধারণ সেনাদের মাসিক আয় স্থানীয় মুদ্রায় মাত্র $100 সমপরিমাণ, যা দেশের দৈনন্দিন খরচ মেটাতে যথেষ্ট নয়। এই কারণে সেনাদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বিরল নয়। ভেনেজুয়েলার প্রধান অভিজ্ঞতা মূলত সড়কে বিক্ষোভরত বেসামরিকদের সঙ্গেই সংঘাত। মাদুরো দাবি করেন ৮০ লাখ মানুষ আধা সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নিচ্ছে, তবে প্রকৃতপক্ষে কয়েক হাজার গোয়েন্দা কর্মকর্তা, ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থক ও কিছু মিলিশিয়া সদস্যই কার্যক্রমে যুক্ত। দেশটির সমরাস্ত্র সীমিত, অধিকাংশই রাশিয়ার বানানো এবং বেশ পুরনো। ২০০০-এর দশকে ক্রয় করা সুখোই যুদ্ধবিমান এখন যুক্তরাষ্ট্রের আধুনিক বিমানের সঙ্গে মোকাবিলা করতে অক্ষম। রাশিয়ার বানানো হেলিকপ্টার, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র তুলনামূলকভাবে সেকেলে। রয়টার্স ও অন্যান্য সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের হামলার মোকাবেলায় ভেনেজুয়েলা গেরিলা কৌশল গ্রহণ করতে পারে। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রকাশ্যেই বলছেন, তাদের লক্ষ্য হবে দীর্ঘস্থায়ী প্রতিরোধ। ২৮০-টিরও বেশি ছোট সামরিক ইউনিট ছড়িয়ে পড়বে এবং গেরিলা কৌশলে মার্কিন বাহিনীকে বিঘ্নিত করার চেষ্টা করবে। মাদুরো জানিয়েছেন, ভেনেজুয়েলার কাছে রাশিয়ার বানানো ৫,০০০ ইগলা ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইতোমধ্যেই মোতায়েন করা রয়েছে। হামলার সময় বিভিন্ন ইউনিটকে ছড়িয়ে গিয়ে লুকিয়ে পড়ার নির্দেশনা রয়েছে। সরকার বিরোধী গোষ্ঠী ও কিছু এনজিও মাদুরো ও ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সঙ্গে মাদক চোরাকারবারিদের যোগ সাজসের অভিযোগ করে আসছে। তবে কারাকাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের বিশাল রিজার্ভ দখল করতে চাইছে। ২৭৫ মিটার লম্বা চীনা মালবাহী জাহাজ এমটি কাইরোস ক্রুড তেল বহন করে মিশরের সুয়েজ বন্দর থেকে রাশিয়ার নভরোসিস্ক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কৃষ্ণ সাগরে প্রবেশের সময় তুরস্কের জলসীমায় জাহাজটি ইউক্রেনের নৌড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ক্ষেপণাস্ত্র আঘাতে সৃষ্ট ভয়াবহ আগুনের কারণে জাহাজটি ২ ঘন্টার মধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তুরস্কের কোস্ট গার্ডের সদস্যরা আগুন লাগা জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করেন। এই নাবিকদের মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছে। চতুর্থ প্রকৌশলী মাহফুজুল ইসলাম, অয়েলার হাবিবুর রহমান, পাম্পম্যান আসগর হোসাইন এবং ডেক ক্যাডেট আল আমিন হোসেন। উদ্ধারকৃত নাবিকদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বর্তমানে তারা তুরস্কের ইজমিত শহরে কোস্ট গার্ডের হেফাজতে আছেন। বাংলাদেশের নাবিকরা জানিয়েছেন, হামলার সময় পরিবারের কথা ছাড়া আর কিছুই ভাবা যাচ্ছিল না এবং এখনও মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক নন। প্রকৌশলী মাহফুজুল ইসলাম জানান, জাহাজটি মূলত রাশিয়ার ছায়াবহর হিসেবে কাজ করত এবং ক্রুড তেল পরিবহনের জন্য বিভিন্ন দেশে যাতায়াত করত। হামলার সময় জাহাজটি মিশরের পোর্ট সুয়েজ থেকে খালি অবস্থায় রাশিয়ার নভরোসিস্ক যাচ্ছিল। পরবর্তী গন্তব্য ছিল চীন বা ভারত। তিনি আরো বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রোপেলারে আঘাত করে এবং ইঞ্জিন কক্ষে ফুয়েল ট্যাঙ্কারে আঘাত হানে, ফলে বিস্ফোরণ ঘটে। মাহফুজুল ইসলাম বলেন, হামলার ভয় এখনো কাটেনি এবং তুরস্কের কোস্ট গার্ড তাদের ত্রাতা হিসেবে উপস্থিত ছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগের পরেই তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন এমন এক শান্তি প্রস্তাবের মুখোমুখি যা তিনি কখনো কল্পনাও করেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ২৮ দফার শান্তি চুক্তি মানার জন্য নির্দিষ্ট সময় দিয়েছিলেন, তবে ইউরোপীয় মিত্রদের চাপের মুখে তিনি তা প্রত্যাহার করেছেন।
এরই মধ্যে ইউরোপীয়রা একটি পাল্টা প্রস্তাব নিয়ে এসেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে চলছে নিবিড় কূটনৈতিক দর কষাকষি। যে চুক্তি হতে চলেছে তা ইউক্রেনের জন্য অনুকূল নয়। কিয়েভ যদি এই অসুবিধাজনক চুক্তিতে রাজি না হয় তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকছে না। তবে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তা ছাড়া ইউক্রেন কতদিন রাশিয়ার অগ্রগতি থামাতে পারবে তা যথেষ্ট সন্দেহজনক। 2014 সাল থেকে দনবাসের সংঘাত চললেও 2022 সালে রাশিয়া পূর্ণমাত্রার হামলা শুরু করে। বর্তমানে লুহানস্ক পুরোপুরি রুশ সেনাদের নিয়ন্ত্রণে এবং দোনেৎস্কের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া শান্তি চুক্তির জন্য দাবি করছে দনবাসের পুরো এলাকা তাদের হাতে দিতে হবে। বিনিময়ে ইউক্রেনের অন্যান্য দখলকৃত ভূখণ্ড রাশিয়া ছাড়বে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ইউক্রেনের পক্ষে আশাব্যঞ্জক নয়। প্রশাসনিকভাবে দুর্নীতি, সেনার ঘাটতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কিয়েভ কঠিন অবস্থায় রয়েছে। সম্প্রতি দুর্নীতি তদন্তকারীরা প্রেসিডেন্টের চিফ অব স্টাফ এবং প্রধান আলোচক আন্দ্রিও ইয়ারমার্কের বাড়িতে তল্লাশি চালিয়ে জেলেনস্কি প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করছে। রণক্ষেত্রে ইউক্রেন 3টি গুরুত্বপূর্ণ এলাকায় রুশ সেনাদের অগ্রগতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। জাপোরিজিয়ায় রুশ সেনারা দ্রুত এগোচ্ছে। দোনেৎস্ক ও পোত্রোভস্কে ধীরগতিতে হলেও অগ্রগতি অব্যাহত এবং উত্তর কুপিয়ানস্কে তারা শক্ত অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জনবল ঘাটতির কারণে ইউক্রেনের জন্য একসঙ্গে সব এলাকা রক্ষা করা সম্ভব নয়। শীতের মধ্যেই দোনেৎস্কের অবশিষ্ট অংশ রাশিয়ার হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার ড্রোন হামলা ক্রামাতোরস্কের কাছাকাছি ইউক্রেনের সেনাদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ সৃষ্টি করছে। কিয়েভ এবং তার মিত্রদের আশা মূলত রাশিয়ার অভ্যন্তরীণ অস্থিতিশীলতার দিকে কেন্দ্রিত। তারা চাইছে যত বেশি সম্ভব রুশ সেনারা প্রাণ হারাক এবং যুদ্ধের অর্থনীতি ভেঙে পড়ুক। তবে এমন চেষ্টার ফলাফল অনিশ্চিত, কারণ রাশিয়ার মতো আবদ্ধ সমাজ কতটা ভেঙে পড়বে তা পূর্বাভাস করা প্রায় অসম্ভব। অতীতে 2023 সালে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার বিদ্রোহ করেছিল, যা 72 ঘন্টার মধ্যে ব্যর্থ হয় এবং বাহিনীর প্রধান ইভগেনি প্রিগোশিন বিমান দুর্ঘটনায় নিহত হন। এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলেনস্কির কাছে এখন দর কষাকষির তেমন সুযোগ নেই। ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধের উদ্যোগ অনেকটা এগিয়ে গেছে, তাই একটি চুক্তি প্রায় নিশ্চিত। জেলেনস্কির সামনে এখন দুটি পথ: অসুবিধাজনক চুক্তি মেনে নেওয়া বা বড় ঝুঁকি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া। উইটকফের মস্কো সফরের পর ট্রাম্প ইউক্রেনকে হয়তো নতুন সময়সীমা বেঁধে শান্তি প্রস্তাব মেনে নেওয়ার নির্দেশ দিতে পারেন। এই সংকট মুহূর্তে জেলেনস্কির জন্য সময় ও বিকল্প উভয়ই সীমিত। খ্রিস্টান রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান পোপ লিও চতুর্দশ প্রথমবারের মতো মসজিদ পরিদর্শন করেছেন। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ পরিদর্শন করেন তিনি। এই পরিদর্শনে তিনি সম্মানসূচকভাবে জুতা খুলে মসজিদে প্রবেশ করেন, তবে প্রার্থনা করেননি। তিনি মসজিদের আঙ্গিনা দিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন এবং পুরো মসজিদ ঘুরে দেখেন। মসজিদটি সপ্তদশ শতাব্দীর অটোমান স্থাপত্যের অনন্য নিদর্শন। এর দেয়াল ও গম্বুজ ফিরোজা রঙের সিরামিক টাইলস দিয়ে সজ্জিত। মসজিদের মুয়াজ্জিন আশগিন তুনকা জানিয়েছেন, তিনি পোপকে প্রার্থনার প্রস্তাব দিয়েছিলেন, তবে পোপ বলেছেন তিনি শুধু মসজিদটি ঘুরে দেখবেন। পোপ লিও নীল মসজিদ পরিদর্শনকারী তৃতীয় পোপ। এর আগে 2014 সালে পোপ ফ্রান্সিস মসজিদে 2 মিনিট নীরবে প্রার্থনা করেছিলেন।